ওয়েলকাম টু এবিসিডি গাইড ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, আজকে আমি দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার 2024-এর সাজেশন এবং তার উত্তর দেব। তবে আজকের বিষয় হচ্ছে ভৌতবিজ্ঞান এবং অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা। অর্থাৎ ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবেই, সেই প্রশ্নগুলো এবং তার উত্তর তোমাদের দিয়ে দিব। তবে ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলো বেশ তোমাদের শর্ট প্রশ্ন, অর্থাৎ মোটামুটি 100 নম্বরের পরীক্ষার মধ্যেই তোমাদের 2, 3টি বা 4টি প্রশ্ন হয়তো পাবে তোমরা 3 নম্বরের, বাকি সব প্রশ্ন 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন পাবে। সেই জন্য এই অধ্যায়ের বা এই বিষয়ের কে একটু যত্ন সহকারে পড়তে হবে এবং তার সঙ্গে ছোট ছোট প্রশ্নগুলো উত্তর তোমাদের কিন্তু করতে হবে। তো এখান থেকে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, সেই প্রশ্নের মধ্যে থেকে তোমরা কমন পাবেই। পরীক্ষা দিয়ে আসে কতটা কমন পেলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে। এখানে প্রথম যে প্রশ্নটি তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসটি হলো, প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো, এখানে 4টিও তোমাদের অপশন দেওয়া আছে: কার্বন ডাইঅক্সাইড, CO2, CH4, NO2 এবং CFC বা অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। এখানে প্রধান গ্রিন হাউস গ্যাসটি কিন্তু হবে কার্বন ডাইঅক্সাইড, CO2, অর্থাৎ যে সমস্ত গ্রিন হাউস প্রভাব ঘটে থাকে গ্যাসের কারণে, যে সমস্ত গ্যাসের কারণে গ্রিন হাউস প্রভাব ঘটে থাকে তার 46% এই কার্বন ডাইঅক্সাইডের কারণেই ঘটে থাকে। সেই জন্য উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড। এরপরে যে প্রশ্নটা তোমাদের করতে হবে সেটি এখানে একসঙ্গে অনেকগুলো প্রশ্নই তোমাদের তুলে দিয়েছি। বিভিন্ন স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো সেট করেছিল তার মধ্য থেকে এই প্রশ্নগুলো তোমাদের তুলেছি। প্রথম যে প্রশ্নটি হচ্ছে এখানে কোনটি হবে, কোটি নয় কোনটি, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে অপশন যে দেওয়া আছে তোমাদের সেটা হচ্ছে মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন। এখানে সঠিক উত্তরটা হবে মিথেন না অক্সিজেন। তারপরে দ্বিতীয় যে প্রশ্নটি আছে তোমাদের, প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এখানেও কিন্তু তোমাদের যে প্রশ্ন দেওয়া আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2, CO2, CH4 এবং O2, এখানে উত্তর কিন্তু O2 অর্থাৎ অক্সিজেন। আবার 3 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে কোনটি কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড, মিথেন অর্থাৎ CH4, NO2 এবং অ্যামোনিয়া দেওয়া আছে। এখানে সঠিক উত্তরটা হবে অ্যামোনিয়া। আবার আরো একটি প্রশ্ন তোমাদের দিয়েছি, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এখানে কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড, CO2, CH4, O2 আছে। উত্তরটা কিন্তু O2 হবে। এইখানে যে প্রশ্নগুলো তোমাদের আমি দেখাচ্ছি সেই প্রশ্নগুলো লক্ষ্য করো। দেখবে এখানে যে প্রশ্ন তোমাদের টোটাল 5টি প্রশ্ন তোমাদের আমি দিয়েছি, সবেরই প্রশ্নগুলোর কিন্তু একটাই প্রশ্ন জিজ্ঞেস করেছে তোমাদের কি কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। প্রত্যেকটিতে প্রশ্ন করা হয়েছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। এখানে কিন্তু লক্ষ্য করো প্রত্যেকটিতে 4টি করে অপশন দেওয়া হয়েছে। তো এই প্রশ্নগুলোর অর্থাৎ এই যে 5টি তোমাদের প্রশ্ন আমি দেখিয়েছি, এই 5টি প্রশ্ন একই প্রশ্ন, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশন তোমাদের দেওয়া হয়েছে। এই প্রশ্ন বা এই 5টি প্রশ্ন কিংবা এইরকম আরো যে কোনো প্রশ্নর উত্তর করার জন্য তোমাদেরকে এই যে নিচে 4টি গ্যাসের নাম, আবার এর নিচে 4টি গ্যাসের নাম আমি দিয়েছি, সেইগুলো মুখস্থ যদি করো তাহলেই কিন্তু তোমাদের সমস্ত উত্তর হয়ে যাবে। কোনো অতিরিক্ত কোনো চিন্তা করা দরকার হবে না। তোমরা অবশ্যই এখানে মনে রাখবে কি গ্রিন হাউস গ্যাস নয় এরকম অপশন আসবে তোমাদের, হয় অক্সিজেন কিংবা অ্যামোনিয়া কিংবা নাইট্রোজেন। এই 3টি গ্যাস অর্থাৎ অক্সিজেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন, এই 3টি গ্যাসের মধ্যে তোমাদেরকে একটি গ্যাস তোমাদের দিয়ে দিবে যেগুলো গ্রিন হাউস গ্যাস নয়। আর গ্রিন হাউস গ্যাস যেগুলো হচ্ছে তোমাদের, এই যে গ্রিন হাউস গ্যাস তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রিন হাউস গ্যাস কিন্তু হচ্ছে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এগুলোই তোমাদের দিচ্ছে।
অর্থাৎ তোমরা যদি এই গ্রিন হাউস গ্যাস নয় এই কয়টি অপশন ভালোভাবে মুখস্থ করে থাকো, অক্সিজেন, অ্যামোনিয়া এবং নাইট্রোজেনের নাম কয়টি এবং গ্রিন হাউস গ্যাসের নাম যদি মুখস্থ করে থাকো, তাহলে এইরকম যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে এবং এই প্রশ্ন পরীক্ষাতে তোমাদের কিন্তু আসবেই। এরপরে যে প্রশ্নটি আমি দিচ্ছি সেটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়। ওই প্রশ্নটি আবার বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে পড়েছে, সেটি তোমাদের দিচ্ছি। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, সেখানে অপশন দেওয়া আছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। আবার আরেকটি প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়। আবার এখানে একটা প্রশ্ন করেছে, শূন্যস্থান দেওয়া আছে, তোমাদের দেখো বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেরুজ্যোতি দেখা যায়। অর্থাৎ এখানে যে কয়টি প্রশ্ন তোমাদের দেখছো সব প্রশ্নই কিন্তু একটাই উত্তর হবে, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। তোমাদেরকে যেভাবে প্রশ্ন করা হবে সেই প্রশ্ন অনুযায়ী তোমরা কিন্তু উত্তর করবে। শূন্যস্থান থাকলে শূন্যস্থানে করবে, এমসিকিউ থাকলে সঠিক উত্তরটি লিখবে এবং প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, উত্তর করবে। এরপরে তাহলে সঠিক উত্তরটি হলো, অর্থাৎ যে স্তরে বায়ুমণ্ডলে যে স্তরে মেরুজ্যোতি দেখা যায় সেই স্তরটির নাম হলো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এরপর আমরা পরের প্রশ্নটি আসবো, বায়ুমণ্ডলের কোন স্তরটি বেতার যোগাযোগ সাহায্য করে। আবার ওই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। ওই প্রশ্নটা আবার এমসিকিউ আকারে আসতে পারে, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরটি থেকে। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন স্কুলে এসেছিল এবং সেগুলো আমি তোমাদের তুলে দিয়েছি। এখানে সঠিক উত্তরটি হবে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে। সুতরাং এখানে এমসিকিউটির ক্ষেত্রে হবে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, অর্থাৎ বির উত্তরটা তোমাদের হয়ে যাবে, এটাই তোমাদের উত্তর হবে। এরপরে প্রশ্নটি হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম কি। ওই প্রশ্ন আবার ঘুরিয়ে এসছে অনেক স্কুলে, বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম। আবার বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি। এখানে সঠিক উত্তরটি হবে মেসোস্ফিয়ার। এরপরে পরের প্রশ্ন হচ্ছে, যেটা খুবই পরীক্ষায় পড়ে তোমাদের, মিথেন হাইড্রেট কি। মিথেন হাইড্রেট হলো সাদা বরফের মতো কঠিন এক ধরনের ক্ল্যাথরেট যৌগ যা মিথেন জল অণু নিয়ে গঠিত। মিথেন হাইড্রেটকে চাপ, হ্রাস বা উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয়, অর্থাৎ মিথেন গ্যাস উৎপন্ন হয়। মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4 অণু CH4 এবং 23 অণু H2O জল। 4 অণু এমন মিথেন এবং 23 অণু জল নিয়ে এটি গঠিত হয়। এটি একটা যৌগ যৌগ, ক্লাসাকার যৌগ যৌগ। তবে এইটি যদি তোমরা করে থাকো মিথেন হাইড্রেট কি, তাহলে পরের যে প্রশ্নটা গুলো আছে সেগুলো খুব সহজেই ছোট বা বড় প্রশ্ন তোমরা করতে পারবে। যেমন পরের প্রশ্নটা আছে মিথেন হাইড্রেট সম্পর্কে একটি টিকা লেখো। দেখো ওইটাই একটুকু তোমাদের বড় করে দেওয়া হয়েছে, মিথেন হাইড্রেট এক ধরনের, তোমরা এই সম্বন্ধে বলে রাখছি মিথেন হাইড্রেট টিকা লেখো, সেটা যদি এই অংশটুকু তোমরা লিখে দাও তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে উত্তর। তবে এটিকে একটু টিকা লেখো বলে একটু বড় করে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। মিথেন হাইড্রেট এক ধরনের ক্লাসিক্যাল কঠিন পদার্থ H2 অণু দিয়ে গঠিত বরফ সদৃশ্য কেলাসের মতো প্রচুর পরিমাণে মিথেন আবদ্ধ হয়ে এর সৃষ্টি হয়। এর দ্রুত গঠনটা হচ্ছে CH4 5.7 H2O বা 4 CH4 23 H2O। এটা সংকেত। সমুদ্রের তলদেশে পাললিক শিলার স্তরের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায়, একে আগুনের বরফ বলা হয়। মিথেন হাইড্রেট 13.3% মিথেন থাকে। 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে প্রায় 170 লিটার মিথেন পাওয়া যায়। এই বড় প্রশ্ন করলে পর অনেক সময় এখান থেকে ছোট ছোট প্রশ্নগুলো আসতে পারে, সেগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। এরপরে প্রশ্নটা হচ্ছে মিথেন হাইড্রেট কি জাতীয় যৌগ। একটু আগেই তোমরা করলে, এটা ক্ল্যাথরেট যৌগ, সেই জন্য মিথেন হাইড্রেট হলো এক ধরনের ক্ল্যাথরেট যৌগ যা মিথেন ও জল অণু নিয়ে গঠিত হয়। এরপরে সংকেতটা তোমরা আগে বলে দিয়েছি তোমাদের, মিথেন হাইড্রেটের সংকেত লিখো। এখানে মিথেন হাইড্রেটের সংকেত হলো যেটা তোমাদের দেখতে পাচ্ছ, 4 অণু অ্যামোনিয়া এবং 23 অণু জল নিয়ে গঠিত। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা যে প্রশ্নগুলো, একটি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে করো মিথেনের, তাহলে বাকি প্রশ্নের উত্তর কিন্তু সহজেই তোমরা করতে পারবেই। এরপরে আমরা আসবো পরের প্রশ্নটিতে, দুটি ফুয়েলের নাম লিখো। তোমরা দুটি বায়োফুয়েল বলেছি, অর্থাৎ কাঠ ও বাঁশ করলেই তোমার যথেষ্ট। তাছাড়া অতিরিক্ত তোমাদের কাছে বলে দিয়েছি, সেটা হচ্ছে বায়োডিজেল, গোবর গ্যাস ইত্যাদি। তোমরা সঠিক উত্তরের সময় দুটি মাত্র করলেই হবে, কাঠ, বাঁশ, গোবর এগুলো করলেই কিন্তু হয়ে যাবে গোবর গ্যাস।
এরপরে হচ্ছে বায়োগ্যাসের মূল উপাদান কি বা বায়োগ্যাসের প্রধান উপাদান কি, এটা একই, প্রধান উপাদান মূল উপাদান একই জিনিস। এখানে সঠিক উত্তরটা হবে বায়োগ্যাসের প্রধান উপাদান কিন্তু মিথেন। বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। এছাড়া এতে কার্বন ডাইঅক্সাইড, সামান্য H2O, হাইড্রোজেন সালফেট এটা থাকে, যে মূল উপাদান চেয়েছে, সুতরাং এটা তোমাদের লেখার দরকার নেই, বাদ দিয়ে দিলাম। তাহলে তোমাদের হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। বায়োগ্যাস কাকে বলা হয়, এর প্রধান উপাদান কি? প্রধান উপাদান একটু আগে বললাম, মিথেন। তো বায়োগ্যাস কাকে বলা হয়? বায়ো মাসকে বায়ুর অনুপস্থিতিতে মিথজনিক ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করলে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে গ্যাসীয় মিশ্রণ উৎপন্ন হয় তাকে জৈব গ্যাস বা বায়োগ্যাস বলে। এর প্রধান উপাদান হলো মিথেন। তাহলে এটুকু তোমাদের লেখার দরকার হবে না, প্রধান উপাদানটি চেয়েছে বলেই। তাহলে প্রধান উপাদানটা হলো মিথেন। তাহলে এই বায়োগ্যাস কাকে বলা হয়, এর প্রধান উপাদান, এই অংশটুকু উত্তর করলেই যথেষ্ট তোমাদের। এরপরে পরের প্রশ্নটা হচ্ছে বায়োমাস কাকে বলা হয়। বায়োমাসটা হচ্ছে কৃষিজাত বর্জ্য, পচা গাছপালা, আখের ছিবড়ে, ভুসি, শাকসবজি ও ফলমূলের খোসা, রান্নাঘরে অব্যবহৃত জৈব অবশেষ, কচুরিপানা, প্রাণীর মলমূত্র, মৃত প্রাণীর দেহাবশেষ ইত্যাদি কার্বন ঘটিত পদার্থগুলিকে একত্রে বায়োমাস বলা হয়। বায়োমাসে যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে তাকে বলা হয় বায়োমাস শক্তি। তো তোমাদের যদি বায়োমাস চাই তাহলে তোমাদেরকে এই অংশটা উত্তর করার দরকার হবে না। বায়োমাস চাইলে তোমাদের এই যে বায়ু শক্তি এটা করা দরকার হবে না তোমাদের, সেই জন্য এটুকে তোমরা কালার আমি চেঞ্জ করে দিলাম, এটুকু উত্তর করার দরকার হবে না, তবে তোমাদের জানার জন্য এটা করে রাখবে। এরপরে আছে বায়োমাসের একটি উদাহরণ দাও। বায়োমাসের একটি উদাহরণ হচ্ছে গোবর। পরের প্রশ্নটা হচ্ছে জ্বালানির তাপন মূল্য কাকে বলা হয়। এটি সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে আসবেই, দেখবে, কারণ এটা সব পরীক্ষাতেই সব মাস্টারমশাইরাই কিন্তু এটা সেট করে থাকে পরীক্ষায়। উত্তরটা হচ্ছে জ্বালানির তাপন মূল্য কাকে বলা হয় বা তাপন মূল্য কাকে বলা হয়, এটা অনেক সময় দিয়ে থাকে। একই উত্তর হবে তোমাদের। 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকেই জ্বালানি তাপন মূল্য বলে। যেমন পেট্রোল, ডিজেল ও কেরোসিনের তাপন মূল্য 45 থেকে 47 কিলো ক্যালোরি পার কেজি। কয়েকটি তাপন মূল্যের ক্রম, এটা কিন্তু তোমাদের প্রশ্নে দেইনি, কিন্তু তোমাদের সুবিধার জন্য এটা লিখিয়েছি। অনেক সময় এদের প্রশ্ন করতে পারে কি পেট্রোল, ডিজেল, কেরোসিন, কয়লা এদের তাপন মূল্যর ক্রম অনুযায়ী সাজাও, তখন তোমাদের এটি দরকার হতে পারে, সেই জন্য আমি তোমাদের প্রশ্নটা দিয়ে দিয়েছি তোমাদের জানার জন্য। এটা হচ্ছে তাপন মূল্যের ক্রম যদি সাজাতে বলে তাহলে প্রথমে সবচেয়ে কম যে শক্তি থাকে সেটা হচ্ছে কাঠ কয়লা, তারপরে তার চেয়ে বেশি কয়লা, প্রথমটা কাঠ, তারপরে তার চেয়ে বেশি কয়লা, তারপরে পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি, সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে হাইড্রোজেন। তাপন মূল্য সবচেয়ে বেশি যার সেটা হাইড্রোজেন। তোমাদের প্রশ্ন করা হয় কোন পদার্থটির তাপন মূল্য সবচেয়ে বেশি, তখন হবে কিন্তু হাইড্রোজেন। আবার যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে কোন জৈব পদার্থটির তাপন মূল্য সবচেয়ে বেশি, তখন কিন্তু এলপিজি হবে। কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি, তখন কিন্তু এলপিজি বলবে, ঠিক আছে। হাইড্রোজেন তখন কিন্তু বলবে না, কারণ হাইড্রোজেন একটা জৈব গ্যাস নয়, জৈব পদার্থ নয়। পরের প্রশ্ন যে সিজিএস পদ্ধতিতে জ্বালানির তাপন মূল্যের একক কি। সিজিএস পদ্ধতিতে জ্বালানির তাপন মূল্যের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। আবার জ্বালানির তাপন মূল্যের এসআই একক কি। এসআই পদ্ধতিতে জ্বালানির তাপন মূল্যের একক হচ্ছে কিলো ক্যালোরি বা গড়মিটার, একে আরেকভাবে বলা যায় কিলো জুল পার কেজি। এটা এক প্রশ্ন দেওয়া আছে তোমাদের কি কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি। তোমরা একটু আগে বললাম এখানে কাঠ কয়লা, এলপিজি, কয়লা, ডিজেল আছে, সুতরাং তাপন মূল্য সবচেয়ে বেশি তোমাদের এটা হবে, সেটা হচ্ছে এলপিজি। সবচেয়ে বেশি যেটা হবে সেটা হচ্ছে এলপিজি। আবার একটা প্রশ্ন দেওয়া আছে সবচেয়ে বেশি তাপন মূল্য গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি কোনটি। এই প্রশ্নটি তোমাদের ঘুরে দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি তাপন মূল্যের গ্যাসীয় জৈব জ্বালানি কোনটি, এটি উত্তর হবে কিন্তু এলপিজি, যেটাকে বলা হয় আমরা এলপিজি গ্যাস। এটা কোন জ্বালানি তাপন মূল্য সবচেয়ে অধিক, এখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেন উত্তর হবে। কোন জ্বালানি যখন চাইবে তখন হাইড্রোজেন, কিন্তু যে জৈব জীবাশ্ম বলা হয় বা জৈব গ্যাস বলা হয়, জৈব পদার্থ বলা হয়, তাহলে কিন্তু এলপিজি হবে। এটা মাথায় রাখবে তোমরা। এরপরে যে প্রশ্নটি হচ্ছে জ্বালানি কাদের কাদের বলা হয়, বায়োফুয়েল কি বা জীবাশ্ম জ্বালানি কাকে বলা হয়। একই প্রশ্ন কিন্তু, জ্বালানি কাদের বলা হয়, বায়োফুয়েল কি, জীবাশ্ম জ্বালানি কাকে বলা হয়, এর উত্তর কিন্তু তোমরা একটাই করবেই। এটা বিভিন্ন বিদ্যালয়ে এই পরীক্ষায় সেট করেছিল, সেগুলো আমি তোমাদের সুবিধার্থে তুলে দিয়েছি, তোমাদের যারা প্রশ্ন বুঝতে সুবিধা হয় তাদের জন্য। বহুকাল আগে উদ্ভিদ ও প্রাণী মাটির গভীরে পতিত হয়ে
লক্ষ লক্ষ বছর ধরে প্রচন্ড তাপ ও চাপে বিয়োজিত হয়ে কার্বন সমৃদ্ধ জ্বালানিতে পরিণত হয়েছে। এদেরকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। যেমন কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানির উদাহরণ। এরপরে আমরা পরের প্রশ্নটা আসবো, সেটা হচ্ছে কয়লা এলপিজির মধ্যে কোনটি উৎকৃষ্ট জ্বালানি এবং কেন? তোমরা নিজেই বুঝতে পারছো, একটু আগে যারা শুনেছো তারা বুঝতে পারছো যে এলপিজি এর তাপন মূল্য সবচেয়ে বেশি, কয়লার চেয়ে বেশি, সেই জন্য এলপিজি কিন্তু উৎকৃষ্ট জ্বালানি। সেটা উত্তরটা তোমরা লিখবে, এলপিজি এর তাপন মূল্য কয়লার চেয়ে বেশি হওয়ায় এলপিজি কয়লার চেয়ে উৎকৃষ্ট জ্বালানি। এরপরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে কাঠকয়লা ও এলপিজির মধ্যে কার জ্বালানি মূল্য বেশি? অবশ্যই উত্তর হবে এলপিজি গ্যাসের জ্বালানি মূল্য বেশি বা তাপন মূল্য বেশি। এরপরে যে প্রশ্নটি আছে তোমাদের 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর, হ্যাঁ ঠিক আছে 16 নম্বরই হলো, এলপিজি এর মুখ্য উপাদান হলো, এলপিজি এর মুখ্য উপাদান, এখানে এই প্রশ্নটি ভালোভাবে মনে রাখবে তোমরা পরীক্ষায় খুব পরেই। এলপিজি এর মুখ্য উপাদান হলো, এখানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন আছে, এলপিজি এর মুখ্য উপাদান কিন্তু বিউটেন হবে, উত্তরটা হবে ডি, বিউটেন। এরপরে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, ওজোন গ্যাস ধ্বংসে নাইট্রোজেন অক্সাইডের সমূহের ভূমিকা উল্লেখ করো। আবার ওই প্রশ্নটা হচ্ছে ওজোন গ্যাস ধ্বংসে নাইট্রোজেনের অক্সাইড সমূহের ভূমিকা উল্লেখ করো। একই প্রশ্ন তোমাদের, তো এটাকে আমি একটি কেটে দিলেই হয়। এর পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের আরো একটি প্রশ্ন আছে সিএফসি এর ভূমিকা। এই দুটোর মধ্যে একটি প্রশ্ন অনেক সময় সেট করে থাকে, সুতরাং তোমরা এগুলো মুখস্থ করে নেবে। এই বড় প্রশ্ন যদি বলো, এই চ্যাপ্টারে যে বড় প্রশ্ন বলে থাকো, তাহলে এই যে ওজোন গ্যাস ধ্বংস বা ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেন অক্সাইডের ভূমিকা আর সিএফসি এর ভূমিকা, এগুলো কিন্তু হিসাব মধ্যে বড় প্রশ্ন, এর চেয়ে বড় প্রশ্ন হয় না। উত্তরটা হচ্ছে NO2 অর্থাৎ নাইট্রিক অক্সাইড, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, সংক্ষেপে যাকে NOx বলা হয়, অর্থাৎ নাইট্রোজেনের যে অক্সাইড তাকে আমরা সংক্ষেপে NOx বলতে পারি, এর ভূমিকা। স্ট্র্যাটোস্ফিয়ারে নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে, যেমন কিভাবে বৃদ্ধি পেতে পারে সেটা দিয়েছি, এটা লেখা তোমার দরকার হবে না, দ্রুতগামী বিমান, জেট বিমান ইত্যাদি নির্গত, তো তোমাদের এটা লেখার দরকার হবে না, এটা আমি কেটে দিচ্ছি। ওজোন অর্থাৎ নাইট্রোজেন অক্সাইড, স্ট্র্যাটোস্ফিয়ারে নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে ওজোন স্তরে ব্যাপক ক্ষতি হয়। ওজোন অণু NOx অর্থাৎ নাইট্রোজেন অক্সাইড এর সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেনে পরিণত হয়। যে বিক্রিয়াটা দেওয়া হয়েছে সেটা দেখতে পাচ্ছ তোমরা, নাইট্রোজেন, এখানে নাইট্রিক অক্সাইড অর্থাৎ নাইট্রোজেন অক্সাইড ওজনের সঙ্গে বিক্রিয়া করছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে আর O2 উৎপন্ন করছে, O2টি মুক্ত হয়ে যাচ্ছে। এই O2 যেটা পেলাম অক্সিজেন, সেটা আবার ভেঙে আলট্রা ভায়োলেট রশ্মি যেটা ইউভি রশ্মি, তার প্রভাবে ভেঙে গিয়ে অক্সিজেনের দুটি পরমাণুতে পরিণত করছে। এই অক্সিজেন পরমাণু আবার অক্সিজেন নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড এবং O2 উৎপন্ন করছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমরা নাইট্রিক অক্সাইডটা বা নাইট্রোজেনের অক্সাইড যেটা, সেটা কিন্তু অনুঘটক হিসেবে কাজ করছে, অর্থাৎ একটা নাইট্রোজেন অক্সাইড ভেঙে গিয়ে পুনরায় একটা ওজনকে ভাঙার পর তা ঘুরে আবার অন্য ওজনকেও ভাঙতে সক্ষম। এর পরের প্রশ্নটা হচ্ছে ওজোন ধ্বংসে সিএফসি এর ভূমিকা উল্লেখ করো, বা ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা, এটিও ডবল হয়েছে। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা মুখস্থ করবে, এটা বিভিন্ন স্কুলে পড়েছিল। উত্তর, সিএফসি যৌগের সমূহের ভূমিকা। সিএফসি সমূহ স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন ধ্বংসে অনুঘটকের কাজ করে। অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি বিভাজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু সৃষ্টি করে, যা O3 এর সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ ওজনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন ও ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন করে। উৎপন্ন ClIO অর্থাৎ ক্লোরিন মনোক্সাইড পুনরায় অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে O2 অর্থাৎ অক্সিজেন অণু এবং সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে, যা পুনরায় অক্সিজেন O3 এর সঙ্গে অর্থাৎ ওজনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন অণু উৎপন্ন সৃষ্টি করে। এইভাবে প্রক্রিয়া চক্রাকারে চলতে থাকে, ফলে ওজোন স্তর ক্রমশ পাতলা হয়ে যায়। পরীক্ষার জানা গেছে যে একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজোন অণু বিয়োজন ঘটাতে পারে। তাহলে তোমাদের পরীক্ষাতে কিন্তু এইটুকু লেখার দরকার হবে না, তোমাদের বড় হয়ে যাচ্ছে বলে এটা কেটে দিলাম আমি, শুধু এইটুকুই তোমরা কিন্তু লিখবে। এরপরে কিন্তু এই যে সংকেতটা আমি লিখে দিয়েছি, এটা অবশ্যই সমীকরণটা লিখে দিয়েছি, সমীকরণটা অবশ্যই তোমরা লিখবে। এরপরে যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম ওজোন গহ্বর লক্ষ্য করেন? এর উত্তরটা হবে ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান। এটি ওজোন গহ্বর অর্থাৎ ওজোন স্তর পাতলা হয়ে যাওয়ার ঘটনাটা লক্ষ্য করেছিলেন। এরপরে প্রশ্নটা হচ্ছে সিএফসি এর পুরো নাম কি? সিএফসি এর পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এটা তোমরা ইংরেজিতে লেখার চেষ্টা করবে, না পারলে বাংলায় লিখবে। ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়?
উত্তরটা হবে ডবসন এককে। দেখো সবগুলো প্রশ্ন কিন্তু ছোট ছোট প্রশ্ন, সুতরাং তোমাদের মুখস্থ করতে খুব সুবিধা হবে এবং তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, কারণ ভৌতবিজ্ঞানের প্রশ্ন খুব ছোট ছোট হয়। যারা বেশি মুখস্থ করবে প্রশ্নগুলো তারা কিন্তু বেশি নম্বর, ভৌতবিজ্ঞানের বিষয়ে বেশি নম্বর পেয়ে থাকবে। এমন একটি গ্যাসের নাম অথবা ফর্মুলা লিখো যা একটি গ্রিনহাউস গ্যাস ও ওজোন স্তর ধ্বংস করে। উত্তরটা হবে কিন্তু সিএফসি। এটি এমন একটি গ্যাস যা গ্রিনহাউস গ্যাস আবার ওজোন স্তরকেও ধ্বংস করে থাকে, সেটা সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন। চারটি গ্রিনহাউস গ্যাসের নাম বলো। এখানে গ্রিনহাউস গ্যাস চারটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, সিএফসি। তাহলে তোমরা এক করে বলতেই পারো কি এমন একটি গ্যাসের নাম বললো লেখো যা গ্রিনহাউস গ্যাস ও ওজোন স্তর ধ্বংস করে। শুধু সিএফসি কে হবে? দেখো সিএফসি শুধু হবে না, এখানে কিন্তু সিএফসি হবে প্লাস আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড এটাও হতে পারে। তবে সিএফসি যেহেতু বেশি ভূমিকা গ্রহণ করে সেই জন্য সিএফসি নামটা আমরা উল্লেখ করলাম। এরপরে যে প্রশ্নটা আছে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম বলো। এখানে অবশ্যই দেখছো তোমরা জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে CH4। আবার এক প্রশ্ন করতে পারে তোমাদের অনেক সময়, এটা লিখিনি প্রশ্নটা, কিন্তু তোমরা মনে রাখবে জলাভূমিতে উৎপন্ন হয় এরকম একটি গ্যাস, গ্রিনহাউস গ্যাসের নাম বলো। উত্তরটা কিন্তু হবে CH4, অর্থাৎ জলাভূমি থেকে কিন্তু CH4 এর উৎপত্তি ঘটে থাকে। চারটি ওজোন স্তর ধ্বংসকারী গ্যাসের নাম বলো। এই নাইট্রোজেন অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিএফসি ইত্যাদি গ্যাস ওজনের সঙ্গে বিক্রিয়া করে ওজোন স্তরকে পাতলা করে। এখানে গ্যাস চারটির নাম হচ্ছে এই কয়টি তোমরা করবে। চারটি পরীক্ষায় পড়ে না, আমি চারটি দিয়েছি, তোমাদের ওই একটি বা দুটি পরীক্ষায় পড়ে। গ্রিনহাউস এফেক্ট নিয়ন্ত্রণের দুটি কার্যকরী উপায় লেখো। গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর দুটি উপায় লেখো। একটাই প্রশ্ন কিন্তু লক্ষ্য রাখবে, একটা হচ্ছে গ্রিনহাউস এফেক্ট নিয়ন্ত্রণের দুটি কার্যকরী উপায় লেখো। ওই প্রশ্নটাই তোমাদের আবার দেওয়া হয়েছে কি গ্রিনহাউস নির্গমন কমানোর দুটি উপায় লিখো। এখানে এটা কিন্তু একটা 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন তোমরা বলতে পারো, বা 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন হিসাবেই কিন্তু এটা আছে। এটা একটু বড় প্রশ্ন। দেখো এখানে মাত্র দুটি পয়েন্ট তোমরা লিখবে। উত্তরটা হচ্ছে গ্রিনহাউস নির্গমন কমানোর দুটি উপায় হলো প্রচলিত শক্তি উৎস অর্থাৎ জীবাশ্মের ব্যবহার কমাতে হবে, অরণ্য ধ্বংস হ্রাস, বৃক্ষরোপণ ও বনসৃজনের মাধ্যমে অরণ্যের আচ্ছাদন বৃদ্ধি করে গ্রিনহাউস নির্গমন কমানো যায়। তবে পরীক্ষা যদি বলে কি গ্রিনহাউস এফেক্ট নিয়ন্ত্রণের একটি উপায় লিখো, তোমরা অবশ্যই তোমরা একটি উপায়টা লিখবে, দুটি লেখার কোনো দরকার হবে না, প্রশ্ন অনুযায়ী তোমরা উত্তর করবে। এরপরে যে প্রশ্নটা আছে তোমাদের সেটা হচ্ছে গ্রিনহাউস এফেক্টের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো। তো এই উত্তরটা একটু বড় প্রশ্ন হিসাবে ধরা যেতে পারে, সেটা খুব জোর 3 নম্বরের প্রশ্ন। উত্তরটা এরকম, বায়ুমণ্ডলের ভেদ করে সৌরতাপ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে উত্তপ্ত ভূপৃষ্ঠ দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যে তাপ রশ্মি বা অবলোহিত রশ্মি বিকিরণ করে মহাশূন্যে অনেকটাই পাঠিয়ে দেয়। আবার এই বিকিরণ তাপের প্রায় 70% বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2, জলীয় বাষ্প ইত্যাদি শোষণ করে পুনরায় তা ভূপৃষ্ঠের দিকে পাঠিয়ে দেয়। এর ফলে সামগ্রিকভাবে পৃথিবীর উষ্ণতা বেড়ে যায়। বায়ুতে উপস্থিত CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, NO2 ও নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং CH4 অর্থাৎ অ্যামোনিয়া প্রভৃতি হলো গ্রিনহাউস গ্যাস। এরা একেবারে কাঁচের মতো কাজ করে। এর ফলে পৃথিবীর উষ্ণতা বেড়েই চলেছে। তাই পৃথিবী একটি গ্রিনহাউস। এরপরে প্রশ্নটা হচ্ছে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে রশ্মি বিকিরণ করে সেটি হলো উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মি বিকিরণ করে সেটি হলো, এখানে উত্তরটা হবে অবলোহিত রশ্মি। এরপরে বায়ুমণ্ডলের কোন গ্যাসগুলিকে গ্রিনহাউস গ্যাস বলা হয়? উত্তরটা হচ্ছে যে সমস্ত গ্যাস ভূপৃষ্ঠ থেকে নির্গত তাপ শোষণ করে তাদেরকে গ্রিনহাউস গ্যাস বলা হয়। তোমরা উত্তরটা জানোই তোমরা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, এরা হচ্ছে গ্রিনহাউস গ্যাস। এরপরে যে প্রশ্নটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। এই প্রশ্নটা খুব কম পরীক্ষায় পড়ে, তবে এটা উত্তর মুখস্থ করে নেওয়া ভালো যদি পরীক্ষায় পড়ে যায়। উত্তরটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। পরের প্রশ্ন হচ্ছে মহাকাশ স্টেশন কোন স্তরে থাকে। ছোট ছোট প্রশ্ন মুখস্থ করে নেবে, উত্তরটা হবে এক্সোস্ফিয়ার। এরপরে প্রশ্ন হচ্ছে স্ট্র্যাটোপোজের উষ্ণতা কত? উষ্ণতা হচ্ছে 0°C। এরপরে হচ্ছে থার্মোস্ফিয়ার অংশে কোন কোন গ্যাস পাওয়া যায়? পারমাণবিক অক্সিজেন, পারমাণবিক নাইট্রোজেন, হিলিয়াম গ্যাস পাওয়া যায়। এই প্রশ্নটি তোমাদের খুব একটা পড়ে না, তোমরা কোনো মুখস্থ করে রাখবে। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের কিরূপ পরিবর্তন ঘটে? বায়ু
চাপ হ্রাস পায়। এই প্রশ্নটি পরীক্ষায় তোমাদের পড়ে থাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুখস্থ করবে। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? স্থিতিশীল উন্নয়ন কাকে বলা হয়? ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানব জাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদের আরোহণ ও ব্যবহার করা হয় তখন তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়। এই সম্বন্ধে বলে রাখছি, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব, একটা লাইক করবে। তবে প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নেবে। পরীক্ষার পর অবশ্যই তোমরা একবার যদি পরীক্ষায় পড়লো কিনা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলি উল্লেখ করো। এখানে দুটি উল্লেখ আছে, যদি একটি দেওয়া থাকে স্থিতিশীল উন্নয়নের একটি লক্ষ্য উল্লেখ করো, সেখানে একটি উত্তর তোমরা করবে। এখানে কিন্তু আমি দুটি পয়েন্ট তোমাদের দিয়েছি। সুস্থায়ী বা স্থিতিশীল উন্নয়নের তিনটি প্রধান লক্ষ্য হলো পূর্ণ নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার। পুনর্নবীকরণযোগ্য সম্পদগুলিকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তাদের ব্যবহারের হার নবীকরণের হারকে অতিক্রম না করে। এটা একটা পয়েন্ট, এটাকে বোল্ড করে দিচ্ছি আমি। পরের যে পয়েন্টে হচ্ছে সেটা হচ্ছে সুস্থায়ী সমাজ। সুস্থায়ী উন্নয়নের একটি অন্যতম উদ্দেশ্য হলো সুস্থায়ী সমাজ গঠন করা, যা প্রকৃতির স্বার্থে কাজ করে সমাজের অস্তিত্বকে দীর্ঘস্থায়ী করবে। এই সম্বন্ধে বলে রাখছি, যদি প্রশ্নটা তোমাদের একটি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে বলে তাহলে একটি তোমাদের উল্লেখ করবে, দুটি পড়ার দরকার হবে না। এরপরে প্রশ্ন রয়েছে পুনর্নবীকরণযোগ্য নয় এমন একটি শক্তি উৎসের উদাহরণ দাও। উত্তরটা হবে তোমাদের কয়লা। সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম লেখো। উত্তর হবে সিলিকন। সূর্যালোকে কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? উত্তরটা হবে অবলোহিত রশ্মি। সুইট গ্যাস কি? কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসকে সুইট গ্যাস বা মিষ্টি গ্যাস বলা হয়ে থাকে। আবার বলছি, সুইট গ্যাস কি? কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলা হয়। অর্থাৎ কয়লা খনি থেকে যে মিথেন গ্যাস পাওয়া যায় তাকে কিন্তু সুইট গ্যাস বলা হয়। এখানে এরপরে যে প্রশ্নগুলো আমরা দিয়েছি সেগুলো অতিরিক্ত প্রশ্ন হিসেবে তোমাদের দিয়েছি। প্রশ্নগুলো তোমাদের প্রয়োজন হলে তোমরা অবশ্যই লিখে রাখবে, তোমাদের প্রয়োজন পড়বে, কারণ প্রশ্নগুলো পরীক্ষায় আসে, খুব কম পরিমাণে আসে, কিন্তু প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ বলতে তোমার জানা দরকার। গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো? যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাহায্যে ভূপৃষ্ঠের সমগ্র সংলগ্ন বায়ুমণ্ডলের উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, CH4, N2O, জলীয় বাষ্প প্রভৃতি গ্যাসীয় পদার্থ পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মির কিছু অংশ শোষণ ও বাকি অংশ প্রতিফলিত করে ভূপৃষ্ঠে ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে রাখে এবং জীবকুলের বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে, তাকে গ্রিনহাউস প্রভাব বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব লিখো। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব হলো চামড়ার ক্যান্সার, মেলানোমা হতে পারে। সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, ফলে শস্যের উৎপাদন কমে যাবে। এখানে কিন্তু দুটি পয়েন্ট তোমরা করবে, তিনটি পয়েন্ট করার দরকার হবে না, সেরকম পরীক্ষায় পড়লে দুটি পয়েন্টই তোমাদের দেবে। পরের প্রশ্ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বলতে কি বোঝো? মানব জাতির বিবিধ ক্রিয়াকলাপে বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ বেড়েই চলেছে। গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে সারা বিশ্ব জুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলা হয়। পরের প্রশ্নটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব লিখো। গ্লোবাল দুটি পয়েন্ট তোমরা করবে। এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এর মতো বৃদ্ধি পাবে, চরম প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে। উষ্ণতা বৃদ্ধিতে মেরু অঞ্চলে বরফের স্তূপ গলে যাবে ও জলস্ফীতি ঘটবে। পরে যে প্রশ্নটা সৌরশক্তি বা সৌরবিদ্যুতের ব্যবহার লিখো। সৌরশক্তিকে বিভিন্ন উপায়ে কাজে লাগানো হয়, যেমন সোলার কুকারে রান্নার কাজ করা হয়, সোলার হিটারে জল গরম করা হয়। এখানেই এই পর্যন্ত তোমাদের প্রশ্নগুলি আমার কমপ্লিট হলো। তবে প্রথমে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেই প্রশ্নগুলোই তোমরা ভালোভাবে মুখস্থ করবে, কারণ ফার্স্ট ইউনিট পরীক্ষাতে অর্থাৎ প্রথম যে পরীক্ষাটা হবে তোমাদের, সেই পরীক্ষাটিতে প্রথম যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে, আশা করব। এর মধ্যে বাইরে তোমাদের প্রশ্ন সাধারণত আসবে না, এগুলো ভালোভাবে ধরে ধরে তোমরা মুখস্থ করবেই। যদি এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর এরকম আরো প্রশ্ন পাওয়ার জন্য অধ্যায় ভিত্তিক সাজেশন
পাওয়ার জন্য এবং মাধ্যমিকের সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিনিয়তই আমি নতুন নতুন সাজেশন এবং প্রশ্নোত্তর নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।